5 ছেলের পর যখন এক কন্যা জন্মালো, তখন বাবা মা অনেক আদর করে তার নাম রাখলেন নিরুপমা। এই গোষ্ঠীতে এমন শৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায়নি। তাই ঠাকুর দেবতার নামই প্রচারিত ছিল: গণেশ, কার্তিক, পার্বতী। এখন নিরুপমার বিয়ের দেখাশোনা চলছে। তার বাবা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু পাত্র কিছুতেই তার মনের মতো হয় না। অবশেষে মস্ত এক রায়বাহাদুর ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করে তিনি বার করেছেন। যদিও এখন রায়বাহাদুরদের পৈতৃক বিষয় আশায় তেমন কিছুই নেই, কিন্তু বনিদি ঘর বটে। বরপক্ষ 10,000 টাকা পণ এবং বহু দান সামগ্রিক চেয়ে বসল। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করে তাতেই সম্মত হলেন। এমন পাত্র কোনো মতেই হাতছাড়া করা যায় না। কিন্তু কিছুতেই টাকার জোগাড় আর হয় না। বাধা দিয়ে বিক্রয় করে অনেক চেষ্টাতেও 1,000-6,000 টাকা তখনও বাকি রইল। এদিকে বিয়ের দিন আস্তে আস্তে কাছে এগিয়ে আসছে। অবশেষে বিয়ের দিন উপস্থিত হলো। নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে রাজি হয়েছিল, কিন্তু সময়কালে সেও আর উপস্থিত হলো না। বিবাহ সভায় একটা তুলমুল গোলযোগ বেঁধে গেল। রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন, দাদা, শুভ কাজটা সম্পূর্ণ হয়ে যাক। আমি আমি নিশ্চয়ই আপনার পুরো টাকাটা শোধ করে দেব। আমাকে আমাকে একটু সময় দিন দাদা, মেয়েটার বিয়েটা খালি হয়ে যাক। রায়বাহাদুর রেগে গিয়ে বললেন, না না, ওসব হবে না। হাতে টাকা না পেলে আমি বর সাব্যস্ত করব না। আগে হাতে টাকা পাবো, তারপর আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব, নচেত নয়। এই আমার একেবারে শেষ কথা। এই দুর্ঘটনায় বাড়ির মধ্যে একটা কান্না পড়ে গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে চেলি পড়ে, গহনা পড়ে, কপালে চন্দন লেপে চুপ করে বসে আছে। ভাবি শ্বশুরকুলের প্রতি যে তার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মেছে তা বলা যায় না। ইতিমধ্যে একটা সুবিধে হলো। বর সাহসা তার বাবার অবাধ্য হয়ে উঠল। সে তার বাবাকে বলে বসল, বাবা, কেনা বেচা দরদামের কথা আমি অত বুঝি না। বিবাহ করতে এসেছি, আর বিবাহ করেই তবে আমি বাড়ি যাব। বাপ যাকে দেখল তাকেই বলল, দেখেছেন মহাশয়, দেখেছেন আজকালকার ছেলেদের ব্যবহার? দু একজন প্রবীণ লোক ছিল। তারা বলল, বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করে রায়বাহাদুর হতবাক হয়ে বসে রইলেন। বিবাহ এক প্রকার বিষণ্ণ আর নিরানন্দভাবেই সম্পূর্ণ হয়ে গেল। শ্বশুরবাড়ি যাবার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে বাপ আর কিছুতেই চোখের জল ধরে রাখতে পারলেন না। নিরু জিজ্ঞাসা করল, বাবা, তারা কি তোমার কাছে আমাকে কোনোদিন আসতে দেবে না? বাবা, বলো না, আমি আমি কি তোমার কাছে কোনোদিন আর ফিরে আসবো না? রামসুন্দর বলিলেন, কেন আসতে দেবে না মা? ঠিক আসতে দেবে। আমি আমি তোমাকে নিজে গিয়ে নিয়ে আসবো মা। রামসুন্দর প্রায় নিরুপমাকে দেখতে যান, কিন্তু বেয়াই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নেই। চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে। বাড়ির ভেতরে বাইরের দিকে একটা আলাদা ঘরে 5 মিনিটের জন্য কোনোদিনও বা মেয়েকে দেখতে পান? কোনোদিন আবার তাও হয় না। এদিকে শ্বশুর বাড়িতে উঠতে বসতে নিরুপমাকে খোঁটা খেতে হয়
তার শাশুড়ির কাছ থেকে। বাপের বাড়ির নিন্দা শুনে ঘরে দৌড় দিয়ে কান্নাকাটি করা তার প্রতিদিনের একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না। কেউ নিরুপমাকে দেখে যদি বলে, আহা কি শ্রী, বউয়ের মুখখানি দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায় গো দিদি, শাশুড়ি ঝংকার দিয়ে বলে উঠত, ওই তো ভারী শ্রী, যেমন ঘরের মেয়ে তার তেমনই শ্রী। আহা ওইভাবে বলছো কেন গো দিদি? হ্যাঁ গো দিদি, নতুন বউয়ের শরীরটা ভালো নেই না কি গো? ওরকম অত সুন্দর মুখ অমন শুকনো পাড়া লাগছে কেন গো? খাওয়া দাওয়া কি ঠিকঠাক করছে না নাকি বউ? না তোমরা ভালো যত্ন আত্মি নিতে পারছো না? ওই ঢের হয়েছে, ওর বাপ যদি পুরো দাম দিত তবে মেয়ে পুরো যত্নও পেত। সকলেই এমন ভাব দেখায় যেন নিরুপমার এখানে কোনো অধিকার নেই। ফাঁকি দিয়ে সে তার শ্বশুর বাড়িতে প্রবেশ করেছে। মেয়ের এই সকল অনাদার এবং অপমানের কথা তার বাবা রামসুন্দর মিত্রের কানে গিয়ে উঠল। তাই রামসুন্দর মিত্র অবশেষে বসত বাড়ি বিক্রির চেষ্টা করতে লাগলেন। কিন্তু ছেলেদের যে সে গৃহহীন করতে বসেছেন এ কথা তাদের কাছ থেকে গোপন রাখলেন। স্থির করলেন বাড়ি বিক্রি করে সেই বাড়ি ভাড়া নিয়ে বাস করবেন। এমন কৌশলে চলবেন যে তার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানতে পারবে না। কিন্তু ছেলেরা জানতে পারল। সকলে এসে বাবার কাছে কান্নাকাটি শুরু করলো। বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাদের কারো সন্তান আছে। তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হয়ে দাঁড়ালো। বাড়ি বিক্রয় স্থগিত হলো। তখন রামসুন্দর মিত্র নানা স্থান থেকে বিস্তর সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন। এমন হলো যে সংসার খরচ তিনি আর চালাতে পারছেন না। নীরু বাবার মুখ দেখে সব বুঝতে পারত। বৃদ্ধের শুষ্ক মুখে দৈন্যভাব এবং দুশ্চিন্তা প্রকাশ হয়ে পড়ত। মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায়? রামসুন্দর যখন বেয়াই বাড়ির অনতিক্রমে কিছুক্ষণের জন্য মেয়ের সঙ্গে দেখা করতেন তখন বাপের বুক যে কেমন করে ফাটে তার হাসি দেখলে টের পাওয়া যেত। সেই ব্যথিত হৃদয়কে সান্ত্বনা দেবার জন্য দিন কতক বাপের বাড়ি যাওয়ার জন্য নীরু অত্যন্ত অধীর হয়ে উঠল। বাপের ম্লান মুখ দেখে সে আর দূরে থাকতে পারে না। একদিন রামসুন্দরকে বলল, বাবা আমাকে একবার বাড়ি নিয়ে যাবে গো? হ্যাঁ মা, নিশ্চয়ই নিয়ে যাব। কিন্তু রামসুন্দরের কোনো জোর নেই। নিজের মেয়ের ওপর পিতার যে স্বাভাবিক অধিকার তা যেন পণের টাকায় বন্ধক রাখতে হয়েছে। এমনকি মেয়ের সঙ্গে দেখা করাও অতি সংকোচে ভিক্ষে চাইতে হয় এবং সময় বিশেষে নিরাশ হলে দ্বিতীয় কথাটি বলবার আর মুখ থাকে না। তাই বেয়াইয়ের কাছে এই সম্বন্ধে দরখাস্ত পেশ করবার আগে রামসুন্দর মিত্র কত হীনতা, কত অপমান আর কত ক্ষতি স্বীকার করে তিনি ৩,০০০ টাকা জোগাড় করলেন এবং সেই টাকাগুলি রুমালে জড়িয়ে চাদরে বেঁধে রামসুন্দর বেয়াই বাড়িতে গেলেন। বেয়াইয়ের কাছে গিয়ে বসে
প্রথমে হাসি মুখে পাড়ার খবর বললেন, হরেকৃষ্ণর বাড়িতে একটা মস্ত চুরি হয়ে গেছে। তার আদ্যপন্ত বিবরণ করলেন। নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করে বিদ্যে বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি ও নবীন মাধবের নিন্দে করলেন। শহরে একটা নতুন রোগ এসেছে, সেই সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করলেন। অবশেষে কথায় কথায় বললেন, বেয়াই, ওই সেই টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু সময়কালে আর মনে থাকে না। আর ভাই বুড়ো হয়ে পড়েছি। এমন একটি দীর্ঘ ভূমিকা করে 3খানি 1000 টাকার নোট যেন অতি সহজে অতি অবহেলিত হয়ে বার করলেন। ওই 3000 টাকার নোট দেখে রায়বাহাদুর বলে উঠলেন, থাক ভাই থাক, ওতে আমার আর কাজ নেই। ছুঁচো মেরে হাত গন্ধ করা আমি খুব একটা পছন্দ করি না। আপনি এখন আসতে পারেন, আর আপনাকে টাকা দেওয়ারও কোনো দরকার নেই। এরপর রামসুন্দর মিত্র কিছুটা চুপ করে থেকে আবার বলে উঠলেন, বেআই মশাই, মেয়ের অনেক দিন হলো বিয়ে হয়েছে। 2-1 দিনের জন্য যদি বাড়িতে পাঠানোর অনুমতি দেন তবে। রায় বাহাদুর কোনো কারণ মাত্র উল্লেখ না করে বললেন, সে এখন হচ্ছে না। রামসুন্দর মেয়ের সঙ্গে দেখা না করে কাঁদতে কাঁদতে চোখে জল নিয়ে বাড়ি ফিরে গেলেন। রামসুন্দর মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন না সব টাকা শোধ দিতে পারেন তিনি মেয়ের বাড়ি আর যাবেন না। বহুদিন হয়ে গেল, বাবা আসছে না দেখে নিরুপমা লোকের ওপর লোক পাঠায়, কিন্তু তাও সে বাবার দেখা আর পায় না। অবশেষে অভিমান করে নিরু লোক পাঠানো বন্ধ করে দিল। তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগলো, কিন্তু তবুও তিনি তার মেয়ের সঙ্গে দেখা করতে গেলেন না। দেখতে দেখতে আশ্বিন মাস এসে গেল। রামসুন্দর বললেন, এবারে পুজোর সময় মাকে আমি ঘরে আনবই, নইলে নইলে আমি আমরণ মেয়ের বাড়ি মুখো হব না। দাদু দাদু, তুমি কোথায় যাচ্ছ গো? তুমি কি আমার সেই কাঠের গাড়িতে আনতে যাচ্ছ দাদু? দৈনপীড়িত গৃহের ক্রন্দন ধ্বনি কানে নিয়ে বৃদ্ধ তাহার বেয়াই বাড়িতে প্রবেশ করলেন। আজ আর তার কোনো সংকোচ ভাব নেই। দ্বাররক্ষী এবং চাকরদের মুখের প্রতি চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হয়ে গেছে, যেন নিজের বাড়িতে তিনি প্রবেশ করছেন। গৃহে প্রবেশ করে তিনি শুনলেন রায়বাহাদুর ঘরে নাই, কিছুক্ষণ তাকে অপেক্ষা করতে হবে। কিন্তু মনের উচ্ছ্বাস সংবরণ করতে না পেরে রামসুন্দর তার মেয়ের সঙ্গে দেখা করতে গেলেন। আনন্দে 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। বাবু কাঁদে, মেয়েও কাঁদে, দুজনেই কেউ আর কোনো কথা বলতে পারে না। এমন করে কিছুক্ষণ গেল। তারপরে রামসুন্দর বললেন, এবার তোকে বাড়ি নিয়ে যাচ্ছি মা, আর কোনো নেই। এমন সময় রামসুন্দরের বড় ছেলে তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। তুমি এবার আমাদের সত্যি সত্যি পথে বসালে বাবা। এই ছোট্ট নাতিটার কথাও একবার তুমি ভাবলে না? রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হয়ে বললেন, তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি না? দাদু, তুমি আমাকে বলেছিলে গাড়ি কিনে দেবে, তুমি কিন্তু আমাকে গাড়ি কিনে দিলে না। পিসিমা, ও পিসিমা, তুমি আমায় একটা গাড়ি কিনে দেবে গো? নিরুপমা সমস্ত ব্যাপার বুঝতে পারল। তারপর সে বলে উঠল, বাবা, তুমি যদি আর 1 পয়সা আমার শাশুড়িকে দাও তাহলে তাহলে তুমি আমার মরা মুখ দেখবে বাবা, এই তোমার গা ছুঁয়ে আমি কথা দিলাম। রামসুন্দর বলিলেন, ছি মা, ছি,
অমন কথা বলতে নেই। আর এই টাকা যদি আমি না দিতে পারি তাহলে তো তোর বাপের অপমান, তোরও তো অপমান মা। নীরু বলল, না বাবা না, টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই বাবা? আমি কি কেবলই একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এই টাকা দিয়ে তুমি আমাকে আর অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এ টাকা চায়নি। রামসুন্দর বললেন, আমি যদি টাকা না দিই তাহলে ওরা তোমাকে যেতে দেবে না মা। নিরুপমা বলল, না দেয় তো কি করবো বলো বাবা? তুমি তুমি আর আমায় নিয়ে যেতে চেও না। কিন্তু রামসুন্দর এই টাকা এনেছিল এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়েই চলে গেছেন। সে কথা আর গোপন রইল না। এক সভা কৌতূহলী দাসী নীরুর শাশুড়িকে এই খবর দিল। শুনিয়ে তার আক্রোশের আর সীমা রইল না। নিরুপমার পক্ষে তার শ্বশুর বাড়ি সরসজ্জা হয়ে উঠল। এদিকে নিরুপমার স্বামী বিয়ের অল্প দিনের মধ্যেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তরে চলে গেছে। সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সাথে নীরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হলো। এই সময় নীরুর একটা গুরুতর পীড়া হলো, কিন্তু সেই জন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করত, কিন্তু এরূপ ভাবটা শাশুড়ির সহ্য হতো না। যদি আহারের প্রতি বধূর কোনো অবহেলা দেখতেন তবে শাশুড়ি বলতেন, হ্যাঁ নবাবের বাড়ি মেয়ে কি না, গরিব ঘরের অন্য ওর মুখে রোচে না। কখনো বা বলতেন, দেখো না দেখো একটা ছিঁড়ি হচ্ছে, দেখো না দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। অবশেষে একদিন নীরু সবিনয়ে শাশুড়িকে বলল, বাবাকে আর আর আমার ভাইদের একবার দেখবো মা। শাশুড়ি বলে উঠলেন, সবই বুঝি আমি, কেবল তোমার বাপের বাড়ি যাবার ছল, ওটি হবে না এই আমি বলে রাখলুম। এই করে বেশ কদিন কেটে যায়। যেদিন সন্ধ্যার সময় নীরু শ্বাসকষ্টে উপস্থিত হলো, সেই দিন প্রথম বাড়িতে ডাক্তার এলো এবং সেই দিনই ডাক্তারের ঘা একেবারে শেষ হলো। বাড়ির বড় বউ মারা গেছে। খুব ধুম করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হলো। এমন চন্দন কাঠের চিতা এই মুলুকে কেউ কখনো দেখেনি। এমন ঘটা করে শ্রাদ্ধ রায়বাহাদুর বাড়িতেই সম্ভব এবং শোনা যায় এদের তাতে কিছুটা ঋণও হয়ে গিয়েছিল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসলো, আমি এখানে সমস্ত বন্দোবস্ত করে নিয়েছি, অতএব খুব তাড়াতাড়ি আমার স্ত্রীকে এখানে পাঠাইবে। রায়বাহাদুরের স্ত্রী লিখলেন, বাবা তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করেছি, অতএব অবিলম্বে ছুটি নিয়ে এখানে খুব তাড়াতাড়ি চলে এসো। এবারে 20,000 টাকা পণ একেবারে হাতে হাতে আদায় হবে।